মাথায় চিন্তাগুলো একেবারে ফোনের স্ক্রিনের মতন পপ আপ করছে, যখন তখন এলোমেলো ভাবে চলে আসেছে। আমরা কিছুতেই সেগুলোকে তাড়াতে পারছি না, তাড়াতে চাইছি, ফাইট করতে চাইছি, যাতে না আসে সেটা চাইছি। আর সময় নেই, সেটা ঘুরে ফিরে আসছে, ভিসিআর সাইকেলের মতন চলছে। আমরা কিছুতেই রেস্টও পাচ্ছি না, নিজেদের কাজেও মন দিতে পারছি না। তাহলে চলুন আজকের ভিডিওটায় আমরা ৩টে ট্রিক্স বলবো, যেটা করলে কিন্তু আমাদের মাথাটাও হালকা হবে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে। এটা হচ্ছে 3 পিলার্স অফ কগনিটিভ কেয়ার। কগনিটিভ পার্টে আমরা চলে এসেছি, অনেক দিন থেকেই কগনিটিভ কেয়ার নিয়ে কথা বলছি। তাহলে আজকে বলবো আমরা ৩টে ট্রিক্স বলবো, যে কিভাবে আমরা আমাদের এই চিন্তার যত্ন করতে পারি। চিন্তার যত্ন? হ্যাঁ, ঠিকই ধরেছেন। চিন্তার যত্ন, তার কারণ হচ্ছে আমাদের এই যে থট মানে চিন্তা, তার সাথে ফিলিংস অনুভূতি এবং বিহেভিয়ার মানে ব্যবহার, এগুলো পুরোটাই ইন্টার রিলেটেড থাকে। তাহলে আমাদের অনুভূতি আমরা জানি যে ফিজিওলজিক্যাল রেসপন্সের জন্য হয়। আমাদের অ্যাকশন অনেক সময় রিয়াকশন হয়ে যায়, সেটা ঠিক অ্যাকশন হয় না, আমাদের চয়েস থাকে না, আমরা করে ফেলি। আর চিন্তাটা সেটাও অটোমেটিক আসে, কিন্তু আমাদের কাজ করার জায়গাটা হয় কিন্তু এই চিন্তার জায়গাটায় আমরা যদি একটু তাকে যত্ন করতে পারি, তাহলে আমাদের কিন্তু এই অনুভূতির জায়গাটাও চেঞ্জ আসবে, বা আমাদের ব্যবহারের জায়গাটাতেও চেঞ্জ আসতে পারে, কারণ এগুলো ইন্টার রিলেটেড। বাই দ্য ওয়ে, আমি শ্রাবণী, সাইকোলজিক্যাল কাউন্সিলর, রামধনুর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। তাহলে এই চিন্তার যত্নের প্রথম পার্ট হচ্ছে থট অ্যাওয়ারনেস। এটা কি জিনিস? আমরা তো বলছি যে চিন্তাকে যত্ন করব, তাহলে তাকে তো আগে জানতে হবে, বুঝতে হবে। তাহলে কিভাবে বুঝবো? যেমন যদি পাখির চোখ দিয়ে আমাদের মাথাটাকে দেখা হয়, মানে মাথার ভিতরটাকে দেখা হয়, বা আজকাল তো খুব ড্রোনের মানে প্রচলন আছে, তাহলে ড্রোন দিয়ে যদি আমার মাথার ভিতরটাকে দেখা হয়, আমরা একটু ভাবতে পারি, তাহলে তার মধ্যে কি কি চিন্তা আমার আসছে যাচ্ছে, এবং কোন চিন্তাটাতে আমি স্পেসিফিক্যালি আটকে যাচ্ছি, এবং আমি ঘুরে ফিরে সেই চিন্তার জালেই জড়িয়ে যাচ্ছি। তাহলে এইভাবে যদি আমরা বার্ডস আই ভিউ দিয়ে আমাদের চিন্তাটাকে দেখতে পারি, তাহলে কিন্তু সেটাকে সাথে সাথে আমরা উপরে আনতে পারবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই থট অ্যাওয়ারনেস, চিন্তাকে ধরতে পারা, চিন্তাকে দেখা যে আমি চিন্তা নই, আমি চিন্তার পর্যবেক্ষক। আমি অ্যাজ এ অবজারভার চিন্তাকে দেখছি, যে চিন্তা আমাকে কিন্তু দুশ্চিন্তায় নিয়ে যাচ্ছে, বা প্রচন্ড পরিমাণে আবেগের জায়গায় নিয়ে যাচ্ছে, যে আমি দুঃখে আছি, রাগে আছি, এই সব ফিলিংস গুলো কিন্তু টেনে টেনে নিয়ে আসছে। তাহলে আমরা ওই চিন্তাগুলোকে ধরছি। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নেগেটিভ চিন্তার কথা বলা হয়, নেগেটিভ অটোমেটিক চিন্তার কথা বলা হয়, কারণ পজিটিভ চিন্তাও কিন্তু আমাদের এক্সট্রিম ক্ষতি করে দিতে পারে, কিন্তু আমরা সেই মোডে থাকি না তখন যে তাকে ওরকম ভাবে ধরতে পারবো। চেষ্টা করে যদি আমরা ধরতে পারি, সেটাও আমাদের অনেক কিছু থেকে কিন্তু রক্ষা করতে পারে, অনেক বিপদের হাত থেকে আমাদের বাঁচিয়ে দিতে পারে। তাহলে থট অ্যাওয়ারনেস যখন আমরা বলবো, তখন আমাদের সমস্ত চিন্তাকেই আমরা ধরবার চেষ্টা করব। এটা হচ্ছে থট অ্যাওয়ারনেস। ধরলে কি হবে? আমরা সেটাকে লিখে ফেলবো। লিখে ফেলে তারপরে তার পার্সপেক্টিভটা দেখবো যে এইটা রিয়ালিটিতে কতটা আছে, এটা কি ফিয়ারফুল থট নাকি সত্যি ফ্যাক্ট আছে। যদি ফ্যাক্ট থাকে, আমরা তাহলে সেই মতন করে ব্যবস্থা করতে পারবো, আর যদি ফিয়ার থাকে, তাহলে আমরা সেটা কাটানোর চেষ্টা করব। আমরা অলরেডি এই ভিডিওগুলোতে দেখে নিয়েছি। তাহলে প্রথম হচ্ছে থট অ্যাওয়ারনেস। দ্বিতীয় কি হচ্ছে? কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। এই ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায়? কারণ আমরা আগেও বলেছি যে ছোট থেকে বড় হই, নিজেদের পারসেপশন তৈরি হয় বিভিন্ন ধরনের জিনিসের উপর থেকে। বিশেষ করে নির্ভর করে আমি কোন পরিবেশে বড় হচ্ছি, আমার কাছের মানুষজন কেমন, কাছের পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন, ইকোনমিক কন্ডিশন কেমন, আমার স্কুলিং কেমন, আমার পার্টি পলিটিক্স, সমস্ত বিষয়টার উপরে দাঁড়িয়ে আছে কিন্তু আমার মেন্টাল মেকআপ। এখানে কিন্তু শুধুমাত্র আমার তা নয়। তাহলে এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে, এই যে একটা থিঙ্কিং প্যাটার্ন তৈরি হয়েছে, আমার যে ইমাজিনেশন তৈরি হয়েছে, সমস্ত কিছুর জন্য দায়ী আছে কিন্তু আমার পারিপার্শ্বিক পরিস্থিতি। এরপরে কিছুটা কি নিজের হাতে নেই? নিশ্চয়ই আছে। বায়োলজিক্যাল পার্সপেক্টিভটাও কিছু কিছু আমার থাকে, তো আছে কিছু, কিন্তু সেগুলো তো যত্ন করা হয় না। মোটামুটি সেই সোসাইটি স্ক্রিপ্টেড পথেই আমরা হাঁটি। সেই জন্য আমাদের ফ্লেক্সিবিলিটিটাও কোথাও কিন্তু রিজিডিটিতে পরিণত হয়ে যায়। এখানে একটা ঘটনা বলি। আজ থেকে বেশ কয়েক বছর আগে এক ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে এসেছেন আমার কাছে, এবং বাচ্চাটির একটু পড়াশুনো নিয়ে অসুবিধা হচ্ছিল, কথা শুনছিল না, এইরকম একটা অবস্থা। 11 বছর বয়স। কিন্তু বাচ্চাটা খুব সুন্দর ছবি আঁকে।
তো মা ছবিও নিয়ে এসেছেন, হ্যাঁ, একটা বড় পেপারে ছবি এঁকে নিয়ে এসেছে এবং খুব সুন্দর ছবিটা, নিখুঁত নিপুণ ছবি। বাচ্চাটার ছবিটা এঁকেছে, সব মারও খুব পছন্দ হয়েছে। কিন্তু মা তার মধ্যে থেকে এই পুরো ছবিটার মধ্যে একটা বাচ্চাটা পাখি এঁকেছে, যে পাখিটার রং লাল। এবারে মা বলছেন যে ও এই লাল পাখি এঁকেছে, এটা যদি লাল না আঁকতো তাহলে তো ভালো হতো। তা আমি বললাম কেন? তখন বলছেন যে লাল পাখি কি ও দেখেছে? লাল পাখি কখনো হয়? ও যে এঁকেছে পুরো আঁকাটাই যেন নষ্ট। এই যে মায়ের ধারণা, মা হয়তো লাল পাখি দেখেননি, কিন্তু মা যে এই যে তাকে বলছেন যে লাল পাখি কেন এঁকেছে, লাল পাখিটাকে নিয়েই উনি আটকে গেলেন পুরো ছবিটার মধ্যে, ভালো বলেও কিন্তু আটকালেন স্পেসিফিক ওই জায়গাটাতে। তাতে করে কি হলো, বাচ্চার যে ইমাজিনেশন, কল্পনার যে বিকাশ, তার যে একটা ভাবনা চিন্তা, সেটা কোথাও আটকে গেল। এবারে এই যে আটকে যাচ্ছে, একদিকে তো আটকে যাচ্ছে, দ্বিতীয় দিকে কি হচ্ছে, যে আমরা সেই যা জানি সেটার মধ্যেই ঢোকাতে চাইছি, আলাদা করে কোনো ভাবনা চিন্তাকেই আমরা আমাদের মধ্যে আনতে দিচ্ছি না। তাহলে এখানে কি হচ্ছে, একটা রিজিডিটি সেন্স কিন্তু আমাদের ভিতর থেকে তৈরি হচ্ছে। আজকাল বহু স্টুডেন্টদের দেখি যারা অনেকটা এত কষ্ট করে অনেকটা ডিগ্রি অ্যাচিভ করেছেন, অ্যাকোয়ার করেছেন, এতটা সময় ধরে পড়াশুনো করে এফোর্ট দিয়ে স্পেসিফিক্যালি আটকে রয়েছেন যে আমাকে সরকারি চাকরি করতে হবে। অথচ আজকে সিচুয়েশন কি, খুবই দুর্ভাগ্য পরিস্থিতির মধ্যে আমরা হয়তো আছি। সত্যি সত্যি যে এই যে এতটা শ্রম, এতটা পয়সা, এতটা এফোর্ট, এতটা এনার্জি, তারা ছোট থেকে বড় অবধি একটা স্বপ্ন দেখে 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 দিয়েছে, এতটা এগিয়েছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তাদের কাজকর্মের পাওয়ার চান্স কমে গেছে। তাহলে এই যে এরকম একটা সিচুয়েশন, এর যে মানে এর যে একটা ছাপ আমাদের মধ্যে তো পড়তে বাধ্য, আমরা তো এখান থেকে সরে যাচ্ছি না। তাহলে আমরা সিচুয়েশনের শিকার হয়ে যাচ্ছি। তাহলে এবারে আমার চিন্তায় যদি শুধু সরকারি চাকরিটাই আটকে থাকে, তাহলে আমার জীবনটা কি অবস্থা হয়ে যাবে? আমাকে তো সেখান থেকে একটু অল্টারনেট চিন্তাটা করতেই হবে, কারণ আমার গ্রোথের দায়িত্ব তো আমার। আমি সিচুয়েশনকে পুরোপুরি তো সরিয়ে দিতে পারছি না এই মুহূর্তে। আবার সিচুয়েশনের শিকার হয়েও যদি আমি থাকি, তাহলে আমার আমিকে কিন্তু হারিয়ে ফেলছি। তাহলে সেই জায়গাটা থেকে আমাদের দেখার দরকার যে একটু ফ্লেক্সিবিলিটি আনা যায় কিনা। ফ্লেক্সিবিলিটি আনলে কিন্তু আমরা হারিয়ে যাব না। আমরা কি করব, আমাদের ম্যাচুরিটি ডেভেলপ করছি এই ফ্লেক্সিবিলিটির মধ্যে দিয়ে। আমি আমার ড্রিমকে কিন্তু লালন করব, ড্রিমকে বাঁচিয়ে রাখতে পারবো, তার সাথে সাথে কিন্তু আমি সিচুয়েশনের শিকার হয়ে আটকে থাকবো না। তাহলে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আমাদের চিন্তার জগতে একটু হলেও পরিবর্তন আসবে এবং আমাদের ভালো লাগাটাও তৈরি হবে, কাজটার প্রতি আমাদের একটা প্যাশন তৈরি হবে। এটা গেল হচ্ছে কগনিটিভ ফ্লেক্সিবিলিটি। আর ৩ নম্বর পয়েন্টটা কি বলবো? ৩ নম্বরটা হচ্ছে আমাদের যেটা দরকার, সেটা মেমোরি কেয়ার। আপনারা শুনেছেন অলরেডি, তাও আরেকবার বলছি, এটার মধ্যে কি কি আছে? আমাদের দরকার হচ্ছে অ্যাক্টিভ রিকল করা, আর হচ্ছে রেস্ট অ্যান্ড স্লিপ। তাহলে অ্যাক্টিভ রিকল মানে আমরা যা যা শিখছি সেই শেখাগুলোকে আমরা যদি আবারও করে ভার্বালি কাউকে বলি, বা নিজে ডিসকাস করি, বা নিজে লিখি, সেটার থেকে আজকাল আমাদের মধ্যে টেন্ডেন্সি তৈরি হয়েছে সারাক্ষণ ধরে আমরা অনেক বেশি ইনফরমেশন নিয়ে নিচ্ছি, কিন্তু সেই ইনফরমেশনটা যেটা আমার দরকার, আমি সেটাকে কিভাবে লালন করতে পারি, কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টাটা কিন্তু আমরা করি না। সেই জন্যে আমি বারবার বলি যে পারপাসফুলি আমরা ভিডিও দেখব, আমার পছন্দ মতন ভিডিও দেখব, যেখান থেকে আমি কিছু শিখতে পারছি, সেই শেখাটা আমি খাতা পেনের মধ্যে নোট করতে পারি, কারোর সাথে আলোচনা করতে পারি, তাহলে কি হবে, আমার গ্রোথটা কিন্তু ওখানে এগোনোর চান্স আছে। আমি শুধু শুধু আমার যেগুলো প্রয়োজন নেই সেই জিনিসগুলোও দেখছি, অথচ অনেক বেশি ইনফরমেশনে আমার মাথাটা ওভারলোডেড হয়ে যাচ্ছে, তাহলে আমার যে জিনিসটা শেখার দরকার সেটা কিন্তু আমি শিখতে পারবো না, ব্রেন অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। তাহলে আমাদের যদি মেমরি কেয়ার করতে হয়, তাহলে এই অ্যাক্টিভ রিকলটা কিন্তু অবশ্যই করতে হবে। আজকে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, কারোর সাথে যদি শেয়ার করেন, কি কি পয়েন্টে আলোচনা করলাম সেগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। দরকার হলে ভিডিওটা সেভ করে রাখুন এবং আপনারা এগুলো প্র্যাকটিস করতে থাকুন। তাহলে এর পরে যেটা কাজ, সেটা হচ্ছে কি রেস্ট অ্যান্ড স্লিপ। আমরা বলেছি যে ঘুমের সময় আমাদের যা যা শিখি সেগুলো সম্পূর্ণ ঘুমের সময় কিন্তু স্টোর হতে পারে। তাহলে ঘুমটা যদি পর্যাপ্ত না
হয় 6 থেকে 8 ঘন্টা ঘুম যদি না হয় তাহলে কিন্তু আমাদের কোনো জিনিসই মনে থাকবে না, আমাদের বডিটা কিন্তু রিল্যাক্স হতে পারবে না, আবর্জনাও এখান থেকে সরে যেতে পারবে না। তাহলে কোনোভাবেই ঘুমের সাথে আমরা কম্প্রোমাইজ করব না যদি আমরা কগনিটিভ কেয়ারকে সত্যি, সত্যি কগনিটিভ কেয়ার করতে চাই। কারণ কগনিটিভ কেয়ার যদি করি তাহলেই কিন্তু আমরা একটা হেলথি ইন্ডিভিজুয়াল হব, আমাদের প্রোডাক্টিভিটি বাড়বে, ডিসিশন মেকিং ভালো হবে, গ্রোথে সাহায্য করবে, রিলেশনশিপও অবশ্যই ভালো হবে। তাহলে ধন্যবাদ সবাইকে আজকে। আপনারা কোন কেয়ারটা করতে পারছেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন।